সব সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণই লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। গণহত্যার ও নির্যাতনের স্মৃতি ভুলে যাওয়া যাবে না বলছেন সমন্বয়করা। ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের। প্রতিবেশী দেশের বিভ্রান্তি সম্পর্কে সচেতন থাকার আহ্বান। শিগগিরই গণহত্যার আলামত সংগ্রহে নামবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেওয়া হবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ। বছরের শেষে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে ইতিবাচক যুক্তরাষ্ট্র। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নের আগে দমে না যাওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ১৫০ সমন্বয়ক ও ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত শামিমা আক্তারের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় যোগ দেয় সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়া ১৫০ শতাধিক শিক্ষার্থী। তবে এই সভায় ছিলেন না পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সভায় শিক্ষার্থীরাও বক্তব্য দেওয়ার সুযোগ পান। নতুন বাংলাদেশের চেহারা কেমন হবে তা জানতে চান তারা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটার ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রায় ২০ মিনিট কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের শহীদদের কথা স্মরণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। কৃষকদের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান মাহফুজ আলম। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে উপদেষ্টার মতামত তুলে ধরেন বিশেষ সহকারী। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। দেশে কোনো ধরনের মব জাস্টিস এই সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্টরা চাইবে গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। এসব চিত্র আরো ছড়িয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আর হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেখতে চান পরিবর্তন।
আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। দেশব্যাপী সফর শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার 13 সদস্যের দল নিয়ে মুন্সিগঞ্জ যায় সমন্বয়ক সার্জিস আলম। মতবিনিময় করেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে মতবিনিময় সভা করেন ছাত্র জনতার সঙ্গে। বলেন সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আস্থার প্রতিদান দেয়ার। সার্জিস বলেন ফ্যাসিস্টরা চাইবে নির্মম নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। একই সঙ্গে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। এদিন দুপুরে চট্টগ্রাম সফরে যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আরেকটি দল। বিকেলে মতবিনিময় সভা করেন লালদিঘি মাঠে। বলেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চান তারা, আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান হাসনাত। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত। বলেন এতদিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার উপহার দেয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। দেশকে সমৃদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান নবগঠিত কমিটির সদস্যরা। এই কমিটির সদস্য সংখ্যা আরো বাড়বে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠন করা হয়েছে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কমিটি ঘোষণার শুরুতেই কথা বলেন আন্দোলনে শহীদদের স্বজনরা। বিচার চাই, যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। আমাদের মাথা ঠিক ছিল না, তখন আমার ভাই আমার যেভাবে মারছে, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন নতুন কমিটি। 8 আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। যে স্বপ্ন নিয়ে নতুন করে স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, তা পূরণে সবাই মিলে কাজ করতে হবে, এমন প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে চলবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা ছাড়া কেউ অন্য কোনো চিন্তা করে থাকলে তা হতে দেয়া হবে না বলে দাবি গণতন্ত্র মঞ্চের নেতাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। সার্বভৌমত্ব সংরক্ষণে জনগণের যে ঐক্য, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আলোচনায় অংশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান বক্তারা। আর স্বৈরাচারের দোষর উল্লেখ করে
জাতীয় পার্টির সমালোচনাও করেন বক্তারা। স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হবে না। দেশের মানুষের নতুন অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ভারতের মোদী সরকার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। অন্তর্বর্তী সরকারের 1 মাসের সংস্কারে এখনো তেমন অগ্রগতি দেখছে না নাগরিক ঐক্য। তবে যে কোনো সংস্কারে জাতীয় ঐক্যমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি। কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই 1 মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না যান, তাহলে কোনো জিনিস সফল হবে না। রাজনৈতিক দলগুলো নিজেদের কথা বললেও জাতির প্রয়োজনে ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পেতে চায় দাবি করে বলেন, 35 বছরের নিচে 65% তরুণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, ভবিষ্যতে দেশের রাজনীতিতে তাদের স্থান সীমিত হয়ে যাবে। খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। সম্ভাবনার দ্বার খুলতে জনগণের সরকার প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই একমাত্র জনকল্যাণের জন্য কাজ করে। তাই ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন। প্রতিবেশী দেশের ফাঁদে পড়ে কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। এর জন্য সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। রোববার রংপুরে নগরীর এক মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কার করে ফ্যাসিবাদদের প্রেতাত্মাদের সরিয়ে দিয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তির উদ্যোগ নিয়ে উত্তরের 2 কোটি মানুষকে খরা বন্যার হাত থেকে মুক্ত করার দাবি জানান। সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমির মন্তব্যকে জামায়াতের দলীয় মনোভাব বলে ধরে নেওয়া যাবে না। সভা শেষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে 16 শহীদ পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। ন্যূনতম সংস্কারমূলক কাজ রাষ্ট্রের সংবিধানের, নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি, দলীয়করণ, আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধে বসে আছে, ওদেরকে সরিয়ে দিয়ে একটা স্থিতিশীল
একটা স্টেবল দেশ তৈরি করে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা নিউট্রাল ইলেকশন, ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, আমরা সহযোগিতা। দেখছেন সংবাদ রাত। জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কারো কাছে গণহত্যার তথ্য প্রমাণ থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 14 আগস্ট থেকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রবিবার সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন বাকি প্রসিকিউটররা। গণহত্যার প্রমাণ সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে গণহত্যার তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানান তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের গ্রেফতার চাওয়া হবে বলেও জানান তিনি। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। গণহত্যার প্রতিটি অভিযোগে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে অতীতে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী MH তামিম। ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে এবং একটি মামলা আছে যেটা এখন মিস কেস হিসাবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবছরের শেষের দিকে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এমনকি বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া আগামী বছরের জানুয়ারিতেই হবে বাণিজ্য মেলা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বোর্ড মিটিং ছিল। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাজার ব্যবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে, জিনিসপত্রের দাম কমবে, চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে এবং কেউ যেন অতি মুনাফা অর্জন করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়, বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আমরা ওই যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। এমনকি ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা ছিল 1 মাসে তা কমে এসেছে বলে দাবি করেন তিনি। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স, চলছে কাঠামো তৈরির কাজ। যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব, মানে কনফিডেন্সের ঘাটতি হওয়ার কথা না। টাস্ক ফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে।
এরপর জাইকা, এডিবি এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে পরপর বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, জাইকা এবং এডিবির কাছে তহবিল সহযোগিতা চাওয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমনকি ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলেও আশ্বস্ত করেন তিনি। প্রজেক্টগুলো আমরা আলাপ করেছি, যেগুলো কন্টিনিউ করছে সেটা ওরা কন্টিনিউ করবে। আর নতুন নতুন বেশ কতগুলি, একটা হলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাই না, জাপানের সাথে ওরা এক্সপার্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে ফ্লাড ইস্যু করে ওটা আলাপ করেছি। তারপরে আসলে আমাদের যে এডিবি তো আপনি জানেন মাল্টিল্যাটারাল বহুজাতিক একটা বিরাট বিষয়, ওদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি অনগোয়িং, আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, তাই না, অনেকগুলো বলতে হবে। এবং ওরাও কিছু প্রি ফিজিবিলিটি করছে এবং ভবিষ্যতে কী কী করবে কিছুটা আমরা ইঙ্গিত দিয়েছি তাদেরকে। আঞ্চলিক বাণিজ্যে পরিধি বাড়াতে অস্ট্রেলিয়ার সাথে আলাপ হয়েছে বলেও জানান এ উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ব্যাংক দেউলিয়ায় ক্ষতিপূরণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে সাধারণ গ্রাহকের সব টাকাই ফেরত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে থাকবে অভ্যন্তরীণ টাস্ক ফোর্স। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। টানা 15 বছরের আওয়ামী দুঃশাসনের পর কঠিন সময় পার করছে দেশের ব্যাংকিং খাত। বিগত স্বৈর সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতির কারণে এরই মধ্যে দেউলিয়া হয়েছে বেশ কয়েকটি ব্যাংক, বাকিগুলো ভুগছে তারল্য সংকটে। ঠিক এমন অবস্থায় ব্যাংক দেউলিয়ায় ক্ষতিপূরণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি প্রতিষ্ঠান তাদের ডিপোজিট ফেরত পাবে বলে আশ্বস্ত করেন গভর্নর। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে, তাই না, যে টাকা না দিতে পারে সরকার এটা দিবে। আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিংয়ের কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। অন্যদিকে অ্যাসিমি লোনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট অর্থ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে যুক্তরাজ্য কারিগরি সহায়তা দেবে বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর। ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন। কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে, অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ রক্ষার ব্যাপারটি এখন মুখ্য। একই সাথে দুর্নীতি অনিয়ম রোধে টাস্কফোর্স গঠন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ কমিশনের কথাও জানান তিনি। 2 নম্বর টাস্কফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না, বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয়। অলিগার্ড ভেঙে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে, এমনটি প্রত্যাশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।